আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বলতে বলতে এটা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। অর্থাৎ যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যোদ্ধা ছিলে তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি যে সময়টা তোমাদের মধ্যে বিরাজমান ছিল বা যে সময়টার জন্য তোমরা যুদ্ধ করছিলে সেই টাইমটা কিন্তু অলরেডি ওভারলপ হয়ে গেছে। যে কথা বলতে যাচ্ছি, আজকে 17ই জুলাই যে মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের উদ্দেশ্যে বিজ্ঞান বিভাগের বায়োলজি প্রশ্ন সলভ করতে যাচ্ছি, সেই মুহূর্তে অলরেডি তোমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে। কেন আমি বহুল প্রতীক্ষিত বললাম কথাটি? কারণ তোমাদের এই পরীক্ষার জন্য তোমাদেরই সিনিয়র যারা ছিল তারা কিন্তু প্রায় একটা বছর, হিসাব করলে প্রায় 2টা বছর তারা অপেক্ষা করতেছে। এই কথা কেন বললাম? প্রথম কথা হচ্ছে, যারা পরীক্ষা দিয়েছে তারা 24-25 বর্ষের পরীক্ষা যেমন হয়েছে এখানে, ঠিক একই রকমভাবে বলতে গেলে 25-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও হয়েছে। যে জিনিসটা বলতে চাইলাম কি, অর্থাৎ সেকেন্ড টাইম ছিল। 24-25 শিক্ষাবর্ষের যারা ছিলেন তারাও এখানে পরীক্ষায় অংশগ্রহণ করছে, আবার 25-26-এর ক্ষেত্রেও পরীক্ষায় ঠিকই একইভাবে অংশগ্রহণ করছে। বলার প্রেক্ষিতে তাদের জন্য একটু দুঃখভাবেই বলতে গেলে বা একটু খারাপ লাগা থেকেই বলতে গেলে 24-25 বর্ষের শিক্ষাবর্ষের পরীক্ষা কিন্তু এইটার মাধ্যমেই তাদের জীবনে যে পাবলিক ইউনিভার্সিটির একটা স্বপ্ন ছিল, এখানেই তাদের সমাপ্তি ঘটলো। 25-26 বর্ষের যারা শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে যদিও অনেক অপশন আছে, কিন্তু তাদের ক্ষেত্রে এই যে সেকেন্ড টাইম ট্যাগটা বাদ রেখে যদি কোনো পরীক্ষা থাকতো তাহলে এটাই ছিল লাস্ট পরীক্ষা। যাই হোক, যে সময় চলে যায় সে সময় নিয়ে কথা বলে আসলে কোনো লাভই থাকে না। আসলে সময় থাকতে আমরা সময়ের গুরুত্ব দেই না, এটাই হচ্ছে সত্য কথা। যাই হোক, আমি তোমাদের মাইনার ইভেন অর্পণ ভাইয়া। মনে হইল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে তো কখনোই কোনো কথা কেউ বলে না। আমার মনে হইছে যে তোমাদেরকে আমি বায়োলজি পোর্শনের সলভটা তোমাদেরকে রেডি করে দিই। এটা যেমন তোমাদের এখন একটু গুরুত্বপূর্ণ থাকবে, কারণ অনেকেই চাচ্ছ প্রশ্নের উত্তর মিলাইতে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার যারা পরবর্তী বছরে পরীক্ষা দিবে তাদের জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সলভিং পার্ট হিসেবে থেকে যাবে। আমার যদিও গলা ভেঙে গেছে, বিশ্বকাপ বিশ্বকাপের বছর চলতেছে, বিশ্বকাপের জন্য উন্মাদনায় নিজের দল জেতার কারণে অলরেডি অনেক একটা উল্লাস করার জন্য অলরেডি গলা ভাঙছে। সেই জায়গা থেকে আগে থেকে একটু সরি বলে নিচ্ছি যে চেষ্টা করব সম্পূর্ণভাবে সলভটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, 25টা প্রশ্ন ছিল। প্রথম কথা বলতে গেলে প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন একেবারে ইজি ছিল। আর সহজ কথায় বলতে গেলে আজীবনই 7 কলেজের অংশগ্রহণ যখন করতো, 7 কলেজের পরীক্ষাগুলো যখন হইতো, ঠিক একইভাবে একই ধরনের প্রশ্ন হইতো, কখনোই কঠিন হইতো না। এটাই সত্য কথা। তারপরও বলবো সব থেকে সহজ প্রশ্ন হয়েছে। ঠিক আছে, চেষ্টা করলে যদি একটু বেসিক জেনে থাকো, বিগত 10 বছরের প্রশ্ন সলভ করে থাকো, আর আমাদের কোর্সের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোর্সটা ছিল, এই কোর্সে যারা ক্লাস করেছে তারা খুব ইজিলি এই প্রশ্নগুলো সলভ করতে পারবে। বহুত কথা বলেছি, দেরি না করে চলো শুরু করি। প্রথম প্রশ্ন ছিল যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, উল্লেখিত বি প্রক্রিয়াকে কি বলে? আমাকে প্রশ্ন বলেছে বি প্রক্রিয়াকে আমরা কি বলতেছি। খুব ইজি প্রশ্ন। অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে আমরা কি বলি? আজীবন পড়েছি যে আরএনএ থেকে প্রোটিন অথবা এমআরএনএ থেকে প্রোটিন। ডাইরেক্টলি বলতে গেলে এটাকে তৈরি করা হয় কোন জায়গা থেকে? এমআরএনএ থেকে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে খাঁটি বাংলা কথায় ট্রান্সলেশন। ট্রান্সলেশন ট্রান্সলেশন ঠিক আছে। আমি এইভাবে পড়াইতাম যে মনে রাখবে আসলে জীবনের ভাষাকে কি বলে। জীবনের ভাষা অনেক ভাষায় তোমরা পড়ছো, প্রেমিক, পুরুষ, প্রেম টেম, বহুত ভালোবাসা, বহুত কিছু। আসলে বায়োলজিক্যালি জীবনের ভাষাকে বলা হয়। জীবনের ভাষা যদি কখনো আসে মনে রাখিও, জীবনের ভাষা মানে হচ্ছে প্রোটিন। আর সেই প্রোটিনকে জীবনের ভাষা, দেখছো, ট্রান্সলেশন, জীবনের ভাষা অর্থাৎ অনুবাদ করে দিবে কি? আসলে ট্রান্সলেশনই। সো প্রোটিন যেখানে, ট্রান্সলেশন সেখানে। কখনো কখনো এই প্রশ্ন আসতে পারে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হয়? সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তাহলে একটা গেল ট্রান্সলেশন, একটা গেছে ট্রান্সক্রিপশন, আর একটা থাকে সেটা হচ্ছে তোমার রেপ্লিকেশন। যদি কখনো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা হয়
ডিএনএ থেকে ডিএনএ তৈরি করলে সেটাকে আমরা বলে থাকি রেপ্লিকেশন। তোমাকে প্রশ্ন সলভ করা মানে এমনভাবে পড়লে হবে না শুধু অপশন কোনটা, অ্যান্সার কোনটা এটা জানলে হবে না, বাকি অপশনগুলো কি অ্যান্সার হতে পারে বা ওখান থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে, এইভাবে যদি পড়ালেখা করে থাকো তাহলে তুমি যে কোনো কিছু একটা কনফিডেন্স গেদার করতে পারবে, এবং এই কনফিডেন্সের কারণেই তুমি যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে, এবং সেই ইউনিভার্সিটি তোমার জন্যই অপেক্ষা করতেছে। এটাই হচ্ছে বাস্তব কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের ওভারঅল আলোচনা এখানে। ঠিক আছে, তাহলে আমাদের ট্রান্সফরমেশন জানছে, আচ্ছা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন জানছে। ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন বলতে বোঝাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো কিছু স্থানান্তর করা। সেটা ক্ষেত্রে কোনো একটা ডিএনএ স্থানান্তর হইতে পারে, আরএনএ স্থানান্তর হইতে পারে, সব কিছু হইতে পারে। আই থিঙ্ক ওভারঅল প্রথম প্রশ্নটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। চলো সেকেন্ড প্রশ্নে চলে যাই। সেকেন্ড প্রশ্নে বলতেছে যে নিচের কোনটি হরমোন, দেখো এখানে 4টা অপশন দিছে, ট্রিপসিন, টাইলিন, ইনসুলিন, পেপসিন। প্রথম অপশনটা ব্যাখ্যা করি। ট্রিপসিন। ট্রিপসিন কি? প্রথম কথা তোমরা জানো বায়োলজিতে 2টা জিনিস মনে রাখবে। একটা কথা যে ইনসুলিন সরি হরমোন এবং এনজাইম এই জায়গা থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। তো এ নম্বর অপশনে কি দেওয়া আছে? ট্রিপসিন। তা তোমাদেরকে আমি এতটুকু পড়িয়েছিলাম যে ট্রিপসিন এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র থেকে ক্ষরিত হয়, এবং ক্ষুদ্রান্ত্র থেকে ক্ষরিত হওয়ার পরে যে কোনো ধরনের প্রোটিনকে সাধারণত ট্রিপসিনগুলো কি করে থাকে, সাধারণত এর কাজ হচ্ছে যে কোনো ধরনের প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করা। কি করা? অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে ফেলা। ঠিক আছে, কখনো কখনো ডাইরেক্টলি অ্যামাইনো অ্যাসিড না হয়ে কখনো কখনো পলিপেপটাইড হইতে পারে, কখনো কখনো পলিপেপটাইড এ রূপান্তর হইতে পারে। ঠিক আছে, সেই পলিপেপটাইডে যদি কখনো তুমি পলিপেপটাইডেজ এনজাইম দিতে পারো, পলিপেপটাইডেজ এনজাইম তুমি আনতে পারো, তাহলে সেখানে অবশ্যই কি হবে, সেখানে আবার ঘুরে ফিরে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। এটা ছিল প্রথম অপশনের ব্যাখ্যা। চলে আসো সি নম্বর। আমি পরে বিতে যাব, আগে সিতে দিই। সি কি বলে? সি বলতেছে আমাদের টায়ালিন। টায়ালিন কোথা থেকে ক্ষরিত হয়? তোমরা জানো টায়ালিন এবং মল্টেজ, টায়ালিন প্লাস মল্টেজ দুইটাই ক্ষরিত হয় সাধারণত আমাদের লালা রস থেকে। কোন জায়গা থেকে ক্ষরিত হয়? লালা রস থেকে। এবং এই লালা রস থেকে টায়ালিন মল্টেজ ক্ষরিত হওয়ার পরে যে কোনো ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে এই লালা রস থেকে মিশ্রিত হওয়ার পরে যে কোনো ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে তারা কিসে রূপান্তর করে? তারা সাধারণত গ্লুকোজে রূপান্তর করে। কখনো কখনো মল্টোজে রূপান্তর হইতে পারে, চলে যায় পেপসিন। পেপসিন কোথা থেকে ক্ষরিত হয়? ডি অপশন আছে আমাদের পেপসিন ক্ষরিত হয় এইভাবে শিখিয়েছিলাম। দেখো পেপসিন এইভাবে এক প অক্ষর দিয়ে শিখাইছিলাম। প ইজ দ্য মিনিং অফ পেপসিন, ইজ দ্য মিনিং অফ পাকস্থলী, এবং ইজ দ্য মিনিং অফ কি বলতো? প্রোটিন। অর্থাৎ পয়ের খেলা। প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করবে কোথা থেকে ক্ষরিত হবে? পাকস্থলী থেকে। এবং সেটা কি অবশ্যই রূপান্তর করবে সেই প্রোটিনকে আবার রূপান্তর করবে, দেখো ঘুরে ফিরে আবার সেই পয়ের খেলা, প্রোটিওজ এবং পেপটনে। যে কোনো ধরনের প্রোটিন জাতীয় খাবারকে কিসে রূপান্তর করবে? প্রোটিওজ এবং পেপটনে। আই থিঙ্ক এর থেকে সহজ এবং সুন্দর জিনিস বায়োলজিতে আর হয় না। এক পয়ের খেলায় কত কিছু শেষ। পেপসিন নাম শুনছো, পাকস্থলী থেকে ক্ষরিত হবে, প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে কি করবে? প্রোটিওজ এবং পেপটনে রূপান্তর করবে, শেষ। লাস্ট অপশন ছিল বি ইনসুলিন। ইনসুলিন কি করবে? ইনসুলিন একটা হরমোন, বাকি সবগুলো ছিল এনজাইম। প্রত্যেকটা ছিল হচ্ছে এক একটা এনজাইম। একমাত্র এখানে বি নম্বর অপশন যেটা, সেটা কি? একটা হরমোন। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই জায়গা থেকে ক্ষরিত হয়। আরও ডাইরেক্টলি বলতে গেলে অগ্নাশয়ে আমাদের 3টা কোষ থাকে, আলফা, বিটা, গামা। আলফা থেকে গ্লুকাগন ক্ষরিত হয়, যেটা আমাদের বডিতে গ্লুকোজের মাত্রা বাড়ায়।
আর বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন খরিত হয়, যেই ইনসুলিন আমাদের বডিতে কি করে, গ্লুকোজের মাত্রা কি করবে, গ্লুকোজের মাত্রা হচ্ছে কমাবে। শেষ। এর থেকে আর ডাইরেক্টলি ব্যাখ্যা কি হতে পারে পৃথিবীতে বলো? এর থেকে সহজ, সুন্দর এবং একেবারে নির্ভুলভাবে গুছিয়ে ব্যাখ্যা আমার মনে হয় না আর কেউ দিতে পারে বা দেওয়া উচিত। হয়তো বলতে পারে, কিন্তু এই কথাগুলোই বলবে, এর বাইরে কোনো কথা নাই। এর থেকে সুন্দরভাবে পড়ালেখা আর হয় না। ঠিক আছে, ডান, এটাও বুঝতে পেরেছো। সো কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের কোনটা ছিল? বি, ইনসুলিন। ঠিক আছে, এটাও আই থিঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলে যাই 3 নম্বর অপশনে। 3 নম্বর অপশন, এগুলো এমন ধরনের প্রশ্ন আসে, বুঝছো, বলে দেওয়া যায় যে অধ্যায়ের যদি একটা প্রশ্ন হয় এটাই। উদ্ভিদ শারীরতত্ত্ব যখন পড়ানো হয়েছে, বলা হয়েছে এখান থেকে 2টা প্রশ্ন হইতে পারে, যা বা এই 2টার মধ্যে একটা প্রশ্ন হবেই। একটা হচ্ছে আমাদের ক্যালভিন চক্র বা C3 চক্র, আর একটা C4 চক্র। এটার প্রথম স্থায়ী পদার্থ কি? এই পয়েন্ট আমি বারংবার তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। দেখো, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, আচ্ছা ক্যালভিন চক্র মানে কি চক্র? ক্যালভিন চক্র মানে প্রথম আমাদেরকে জানতে হবে এটা C3 চক্র। তা C3 চক্রের ক্ষেত্রে আমরা তোমাকে প্রথম এটাই পড়িয়েছিলাম যে প্রথম স্থায়ী পদার্থ যদি পড়তে হয়, প্রথম স্থায়ী পদার্থ, এই প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-PGA। হোয়াট ইজ দ্য মিনিং অফ 3-PGA? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বলেছিলাম? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এর সাথে আরো একটা জিনিস পড়িয়ে দিয়েছিলাম যে কখনো কখনো যদি কঠিন করে এর বাইরে দিবে প্রথম স্থায়ী পদার্থ এটা হয়েছে, এবার বলবে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটি। তাই এই C3-র ক্ষেত্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার নাম হচ্ছে কি বলতো? RUBP। অর্থাৎ রুবিস্কো বিসফসফেট এনজাইম। রুবিস্কো বিসফসফেট, এটা একটা এনজাইম। এর থেকে আর কি বলতে পারি? এর সাথে আর একটা জিনিস বলছিলাম যে এইটা না আসলে, যদি এটা কোনো কারণে না আসে, এটা আসা ফেল হয় বা ফেল করে, তাহলে তোমাকে পড়তে হবে C4। C4 ইজ দ্য মিনিং অফ কি? হ্যাস ও সিলাক চক্র। হ্যাস ও সিলাক চক্র। হ্যাস ও সিলাক চক্রের ক্ষেত্রে কাহিনী কি? কাহিনী হচ্ছে এদের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ, এদের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এটাও জানিয়েছিলাম এদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কি? এদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার নাম হচ্ছে আমার কার্বক্সিলেজ এনজাইম। এদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার নাম কি? কার্বক্সিলেজ এনজাইম। এটাও জানিয়ে দিয়েছিলাম এই C4 যা আমাদের ক্যাম উদ্ভিদতা। ক্যাম উদ্ভিদ মানে কারা? যারা হচ্ছে আমাদের কোথায় বলতো, যে সাধারণত মরুজ উদ্ভিদ, যেটাকে আমরা জেরোফাইট বলে থাকি, মরুজ উদ্ভিদের কথা, তাদের ক্ষেত্রেও প্রথম স্থায়ী পদার্থ আর কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা সেম। এর বাইরে আর কি প্রশ্ন বলবো বলো? আর কি আসতে পারে এর বাইরে? বলেছিলাম উদাহরণগুলো বলে দিয়েছিলাম। C3 উদাহরণ হচ্ছে আমাদের চারিপাশে যে ধরনের উদ্ভিদগুলো আছে সবগুলোকে আমরা বলি C3 উদ্ভিদ। আর এর বাইরে যা আছে C4 উদ্ভিদ বলতে সাধারণত বোঝায় যে সাধারণত যেমন ভুট্টা, অ্যামারেন্থাস, ঘাস জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে। আর ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে বলেছিলাম যেগুলো মরুজ উদ্ভিদ, যেমন সেট হচ্ছে বলতে পারি ক্যাকটাস, আনারস, তারপর তোমার হচ্ছে খেজুর, এইগুলা। এর থেকে আর কি বলতে পারি বলো তোমাদের ক্ষেত্রে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ম্যালিক অ্যাসিড কি? কখনো কখনো আমাদের যখন শ্বসনগুলো একটু বিঘ্ন ঘটে উদ্ভিদের পাতার ক্ষেত্রে, কখনো কখনো আমাদের ম্যালিক অ্যাসিড দেখতে পারি, বা শ্বসন আর বৃদ্ধি পাইলে তখন কখনো কখনো আমাদের কি হয়? ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। শেষ। আর কি আছে অপশনে দেখো। সো কাঙ্ক্ষিত অ্যান্সার এখানে কোনটা? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার দেখো বলছে মানে 4 নম্বর প্রশ্ন বা 79 নম্বর প্রশ্ন, সাধারণত 75 নম্বর থেকে প্রশ্ন শুরু হয়েছে। সো 79 এটা বলতেছে নিচের কোনটি মেমোরি সেল? হোয়াট ইজ দ্য মিনিং অফ মেমোরি সেল? মেমোরি সেল নাম শুনে অনেকে ভয় পাইছে, আসলে ভাই কিছু না তো এখানে। মেমোরি সেলও তো ইজি প্রশ্ন, এটাও তো পড়ানো হয়েছে। মেমোরি সেল, মেমোরি সেল ইজ দ্য মিনিং অফ, বাংলা করলে কি ছিল? বাংলায় তোমাদের এইভাবে লেখা ছিল, বইতে লেখাও আছে।
ব্লাডের অধ্যায় গেলেই পাবা। মেমোরি সেলের ওখানে লেখা আছে স্মৃতি ধারণকারী কোষ। কি দেয়া আছে? স্মৃতি ধারণকারী কোষ। ঠিক আছে, কি দেয়া আছে? স্মৃতি ধারণকারী কোষ দেয়া আছে। এখন আসো, স্মৃতি ধারণকারী কোষ লিখলাম, তো স্মৃতি ধারণকারী কোষ কি? কত সুন্দর করে গল্প বুঝিয়ে তারপর পড়ানো হয়েছে, তারপরে তোমরা জানো না। তোমাদেরকে পড়িয়েছিলাম যে লিম্ফোসাইট বলে একটা জায়গা আছে। দেখো একটু মনে করো তো জীবনে, যারা জানো না, যদি তারা 25-26 ব্যাচের বাদ রেখেও যদি কেউ ক্লাস 24-25 বাদেও যদি কেউ ক্লাস করে থাকো, তাদের ক্ষেত্রে জানাচ্ছি, শোনো। মেমোরি সেল বলতে পড়াইছিলাম তোমাদেরকে যে ডাব্লিউবিসিতে আমাদের অনেকগুলো পার্ট থাকে, একটা অদানাদার একটা দানাদার। অদানাদারের দুইটা অংশ, একটা মনোসাইট একটা লিম্ফোসাইট। দানাদারের তিনটা অংশ, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তা ডাব্লিউবিসির যেটা অদানাদার অংশ, তার একটা অংশের নাম হচ্ছে কি বলতো? লিম্ফোসাইট। তার একটা নাম কি? লিম্ফোসাইট। এবং এই লিম্ফোসাইটটা সাধারণত অ্যান্টিবডি তৈরি করে। সবাই পড়ালেখা করাই এই পর্যন্ত যে লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আচ্ছা ভাই, অ্যান্টিবডি তৈরি করা আমি শিখছি, কিভাবে তৈরি করা এটা আমি শিখবো না? এটা না শিখলে আমার পড়ালেখার কি করার কি দরকার? এটা তো নিজের জানার জন্য একটু হলেও শেখা দরকার। তো অ্যান্টিবডি তৈরি করে কিভাবে দেখো, আসলে সাধারণত লিম্ফোসাইট তিন ধরনের কোষ তৈরি করে থাকে। একটা হচ্ছে টি কোষ, একটা বি কোষ, আর একটা হচ্ছে এনকে সেল। তা টি কোষ কি? টি কোষের আবার অনেক ধরনের প্রকারভেদ আছে, যেমন একটা T1, একটা T2, একটা T3। তা আমি যদি এক কথায় বলতে চাই, টি হচ্ছে সাধারণত সাইটোটক্সিসিটি উৎপন্ন করে। সাইটোটক্সিসিটি এটা কি? এটা বাংলা করলে হয় এমন, কঠিন কিছু না রে ভাই। সাইটোটক্সিটির বাংলা কি? বায়োলজিতে গ্রিক ওয়ার্ডে বা ল্যাটিন ওয়ার্ডে কোথাও সাইটো পাইলে, সাইটো মিনিংস, সাইটো মানে পাইছো, সাইটো মানে মনে রাখবে একটা কোষ। টক্সিসিটি বলতে এখানে বোঝাচ্ছে, দেখো জীবনে অনেক টক্সিসিটি তৈরি হবে। তো টক্সিসিটি বলতে আমরা কি বুঝি? যখনই টক্সিক হয় তখনই কোনো কিছু ধ্বংস হয়ে যায়। তোমাদের সম্পর্কের কথা দিই, তোমরা সম্পর্ক নিয়ে বলতে খুব ভালোবাসো, তো কখনো কোনো সম্পর্কে যদি টক্সিক ফিল হয় বা টক্সিসিটি আসে, সে সম্পর্ক টিকে না, ধ্বংস হয়। তা কোষের ক্ষেত্রে সেম কাহিনী, যে টক্সিসিটি মানে বোঝাচ্ছে যেখানে একটা টক্সিসিটি এসছে তার মানে সেখানে ধ্বংস হবে। এটাকে আমরা বলি ভালো বাংলায় বিধ্বংসী। তো কোষ বিধ্বংসী, তারপরে টি কি করে? টি হচ্ছে কোষ বিধ্বংসী করে, অর্থাৎ কোষকে, যে কোষের উপরে কাজ করবে এই প্রক্রিয়াটা, সেখানে কোষের ধ্বংস হয়ে যাবে। এটাই হলো টি কোষ। তো এখানে তো আমি কোনো কিছু মেমোরি নিয়ে পাই নাই। আচ্ছা তাহলে কোথায় পাবো? এখানে বি কে আমরা বলবো আমাদের সেই কাঙ্ক্ষিত মেমোরি সেল। এখানে বি কিভাবে মেমোরি সেল বা কিভাবে সে স্মৃতি ধারণ করছে, এটাই তো আমাদের কাহিনী। তো চলো সেটা জানার ট্রাই করি। স্মৃতি ধারণ করছে এইভাবে, ধরে নাও এটা একটা ভাইরাস। সেটা হচ্ছে আমার হাতে যে পেনটা আছে, এই পেনটা একটা ভাইরাস। এই ভাইরাস আমাকে অ্যাটাক করছে। যখনই আমার ত্বকে অ্যাটাক করলো, তখনই আস্তে আস্তে প্রবেশ করবে আমার বডিতে। তা প্রবেশ করা মুহূর্তেই আমার ভাইরাস কি ভালো জিনিস? ভাইরাস অর্থ কি বিষ। এটা যখন আমার বডিতে প্রবেশ করতেছে, তখন স্বাভাবিকভাবে আমার বডি এটাকে কি করবে? এটাকে প্রোটেক্ট করার ট্রাই করবে। যখনই প্রোটেক্ট করতে যাবে, তখনই একটা বার্তা আমার মস্তিষ্কে যাবে। আমার মস্তিষ্ক বুঝবে যে আমার একটা খারাপ জিনিস আমার বডিতে ঢুকতেছে। তখন সেটাকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন লেয়ার বা স্তর তৈরি করতে থাকবে, যাতে সেটা ধ্বংস হয়ে যায়। বিভিন্ন ধরনের রিয়াকশন হতে থাকবে, কেমিক্যাল জিনিস ছড়াইতে থাকবে। এই যে একটা প্রক্রিয়া করবে, তার জন্য কি ওই ভাইরাসের একটা বৈশিষ্ট্য আছে, ওই ভাইরাসের বৈশিষ্ট্য আগে আমার বডি অ্যাবজর্ব করবে, যে একটা ভাইরাসের এই ধরনের বৈশিষ্ট্য আছে, ওই ভাইরাসকে ধ্বংস করার জন্য আমার এই জিনিসগুলো আমার ক্যাচ করা লাগবে। এইটা করার পরে বডি কি করবে? বডি সুন্দরভাবে আমার সেটা তৈরি করে ওই ভাইরাসকে ধ্বংস করবে। এখন এটা একটা ভাইরাসের কথা গেল। ওই ভাইরাসের একটা ক্যারেক্টারিস্টিক ছিল, কিন্তু মাথায় রাখবে এটা, জাস্ট এতটুকুই মাথায় রেখো। এখন প্রশ্ন হচ্ছে, একটা ভাইরাসের ক্ষেত্রে এটা হইলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস তোমার প্রতিনিয়ত, তুমি আমি সবাই অ্যাটাক হচ্ছি। এই ভাইরাসকে ধ্বংস করতে আমার কি লাগবে? সারাদিন কি আমার মস্তিষ্কে খাইয়া দেয়া কাম নাই? সে সারাদিন ওই ভাইরাসের বিরুদ্ধে কাজ করার জন্যই কাজ করতে থাকবে না। তার মানে কাহিনী এখানে একটা আছে। কাহিনীটা কি? ওই যে ভাইরাস আমাকে যখন অ্যাটাক করছিল, ওই ভাইরাসের কি একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ওর একটা বৈশিষ্ট্য আছে, ওর একটা রাসায়নিক ধর্ম আছে। ওই ভাইরাস বা ওই জাতীয় ভাইরাস যখন আমার বডিতে অ্যাটাক করবে, তখন ওই যে একটু আগে ওর সমধর্মী বা সমজাতীয় ভাইরাস আমাকে অ্যাটাক করেছিল,
সো ওটাকে প্রোটেক্ট করার জন্য, ধ্বংস করার জন্য কি কি করছে, তার জন্য আমার বডিতে একটা কোষ আছে, কোষের নাম বি কোষ। সেই কোষ কি করছে, স্মৃতি ধারণ করে রাখছে। সেই স্মৃতি ধারণ করে যখনই ওই জাতীয় ভাইরাস অ্যাটাক করবে, ওই স্মৃতি অনুযায়ী সে কিভাবে প্রোটেক্ট করছিল সেটার অনুরূপ প্রতিক্রিয়া সে বারবার দেখাবে এবং সেটাকে প্রোটেক্ট করবে। এই জন্য সেটাকে কি বলা হয়, বি কোষ বলা হয়। এর থেকে সহজ ব্যাখ্যা কি হতে পারে পৃথিবীতে? সো বি কোষ কাকে বলা হয়, আমার বি কোষ বলা হয়, সরি স্মৃতি ধারণকারী কোষ কাকে বলা হয়, বি কোষকে বলা হয়। কেন বলা হয় দেখলে। সো সেটা কোথায় অবস্থান করতেছিল, সেটা অবস্থান করতেছিল ডব্লিউবিসি। অপশনে কি ডব্লিউবিসি আছে? নাই। তাহলে অপশনে কি আছে, লিম্ফোসাইট আছে। সো কাঙ্ক্ষিত আনসার কোনটা, আমার লিম্ফোসাইট। কাঙ্ক্ষিত আনসার কোনটা, লিম্ফোসাইট। শেষ। এখন আসো আরেকটু বলে যাই, এনকে সেল ছিল, এনকে সেল ইজ দ্য মিনিং অফ ন্যাচারাল কিলার সেল। অর্থাৎ সে কি করতেছে, আমাকে ন্যাচারালি, আমার অর্থাৎ সহজাত মারণ কোষ, প্রাকৃতিকভাবে যে কোনো ধরনের খারাপ জিনিসকে সে কি করবে, ধ্বংস করতে থাকবে। শেষ। এখন আসো বাকি অপশনগুলোর দিকে একটু তাকাই। বাকি অপশনগুলোর দিকে তাকাইলে আমরা এখন ব্যাখ্যাতে দেখতে পারবো বেশ কিছু নতুন জিনিস। দেখো এখানে দেখো আমাদের নিউট্রোফিল ছিল। নিউট্রোফিল কি, নিউট্রোফিল অবশ্যই ডাব্লিউবিসির অংশ। ডাব্লিউবিসির অদারাদার একটা অংশের নাম কি, নিউট্রোফিল। নিউট্রোফিলের দুইটা কাজ আছে। নিউট্রোফিলের দুইটা কাজ কি ভাইয়া? একটা কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। কি করা? ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ যে কোনো ধরনের খারাপ জিনিসকে বডিতে, খারাপ জিনিস বডিতে ঢুকে গেলে সে কি করবে, সে ফ্যাগো মানে কি, দেখো ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ, সাইটো মানে কি, কোষ। একটু আগেই শেখাইছি বায়োলজিতে যে কোনো জায়গায় সাইটো মানে কি, কোষ। দেখো সিস মানে কি, প্রক্রিয়া। বায়োলজিতে যে কোনো ধরনের সিস কথা পাইলে বুঝবা সেখানে একটা প্রক্রিয়া হচ্ছে। প্রক্রিয়া মানে কি, একটা বিক্রিয়া ঘটানো বা কোনো কিছু একটা করা। তার মানে এখানে কি প্রক্রিয়া হচ্ছে, দেখো ব্যাখ্যা করল নিউমোনিক ওয়ার্ড, অর্থাৎ ভেঙে পড়লেই সব কিছু পড়া যায়। কি করছি, কি প্রক্রিয়া হয়েছে, কোষকে কি করতেছে, ভক্ষণ করতেছে। অর্থাৎ সাধারণত যে কোনো ধরনের খারাপ জিনিসকে বা খারাপ জীবাণুকে বা মাইক্রো অর্গানিজমকে কি করবে, ফ্যাগোসাইটিস করবে। কে করবে? সাধারণত করবে নিউট্রোফিল। তার সাথে মনে রাখবে মনোসাইটও সেম কাজ করবে। মনোসাইট আর নিউট্রোফিল দুইটাই কি করবে, দুইটাই আমার ডাইরেক্টলি ফ্যাগোসাইটিস অর্থাৎ কোষকে ভক্ষণ করবে। শেষ। নিউট্রোফিলের আর একটা কাজ আছে, ডায়াপেডিসিস করা। ডায়াপেডিসিস করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডায়াপেডিসিস? দেখো এখানেও একটা সিস কথা এসছে। সিস মানে কি, প্রক্রিয়া। ডায়া মানে কি, ডায়া মানে কি, ক্ষণ। ডায়া মানে কি, ক্ষণ। পেডে মানে কি, পদ, অর্থাৎ ক্ষণপদ। তার মানে এখানে একটা প্রক্রিয়া হবে, যে প্রক্রিয়া ক্ষণপদ তৈরি হবে। ক্ষণপদ তৈরি করে কি করবে, কিছুই না, ক্ষণপদ তৈরি করে আসলে এতক্ষণ এই যে প্রক্রিয়া ফ্যাগোসাইটিস হইল, সেই প্রক্রিয়াগুলো চালাচ্ছিল নিউট্রোফিল কোথায়, রক্তের ভিতরে। নিউট্রোফিল কোথায় থাকে, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কোথায় থাকে, রক্তের ভিতরে। তো এখন রক্ত থেকে এই নিউট্রোফিলকে কোথায় যাইতে হবে, রক্ত থেকে টিস্যুতে যাইতে হবে। তার টিস্যুতে সে তো এমনি এমনি যাইতে পারবে না, তখন সে এই ডায়াবেটিস প্রক্রিয়ায় রক্ত থেকে টিস্যুতে যাচ্ছে। কি জন্য, ওই সেম টিস্যুতে গিয়েও সে কি করবে, ফ্যাগোসাইটিস করবে। অর্থাৎ কোনো একটা জীবাণু ঢুকছে, সেটি জীবাণুকে ভক্ষণ করবে। তো এই যে রক্ত থেকে টিস্যুতে যাচ্ছে, তখন সে ক্ষণপদ তৈরি করার মাধ্যমে, কি যাচ্ছে, রক্ত থেকে টিস্যুতে গমন করতেছে। শেষ। ম্যাক্রোফেজ কি, ম্যাক্রোফেজ হচ্ছে নিউট্রোফিলেরই একটা রূপ। সাধারণত নিউট্রোফিলগুলো 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে কি করতে পারে, ভক্ষণ করতে পারে। কিন্তু বডিতে যদি কখনো 3 থেকে 20টার বেশি, মিনিমাম 100টি ব্যাকটেরিয়া আমার বডিতে অ্যাটাক করে, তখন আমার নিউট্রোফিল আর কাজ করতে পারে না। তখন এই নিউট্রোফিলগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করে সে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়ে যায়। শেষ। এর থেকে সুন্দর সহজ সমাধান পৃথিবীতে আর কোথায় আছে বাছা ধানরা, আমার আর জানা নেই। ঠিক আছে। সো কাঙ্ক্ষিত আনসার এখানে কোনটা, লিম্ফোসাইট। শেষ। এবার আসো ছত্রাকের কোষ প্রাচীর। জীববিজ্ঞান 8 থেকে সহজ প্রশ্ন হয় না, সে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো যে ছত্রাকের কোষ প্রাচীর। আচ্ছা এখন কথা হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, কি আর নতুন করে পড়ানো লাগবে? তাও যদি বলতে হয় তাও একটু বলে যাই। এখন দেখো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, বাচ্চারাও জানে। বাট তারপরও বলেছি যেহেতু নতুন কিছু শিখবা, তো শিখবা। কিভাবে শিখবা দেখো প্রথমে ছিল লিপিড প্রোটিন নির্মিত। লিপিড প্রোটিন বলতে আমাদের অসংখ্য আবরণ আছে,
যেখানে আমরা বলে থাকি লিপিড প্রোটিন একসাথে থাকলে সেটাকে আমরা বলে থাকি লিপোপ্রোটিন, যেটাকে কি বলে থাকি লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কোথায় অবস্থান করে? অসংখ্য জায়গায়, আমাদের ক্ষেত্রেও থাকতে পারে। একটা অন্যতম উদাহরণ হচ্ছে ভাইরাস। একটা অন্যতম উদাহরণ কি? ভাইরাস। ভাইরাসের আবরণগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি বলতো? ক্যাপসিড, যেটা আমরা হচ্ছে কিসের আবরণ বলি? এক ধরনের প্রোটিনের আবরণ। কিন্তু কখনো কখনো এই ক্যাপসিডের উপরে আবার আর এক ধরনের আবরণ যুক্ত হয়, যেটাকে আমরা কি বলি? লিপিডের আবরণ। সাধারণত প্রথমত পেপলোমিয়ার তৈরি হয় যখন লিপিড এসে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলে থাকি লিপোমিয়ার। কি বলে থাকি আমরা? লিপোমিয়ার বলি। শেষ। চলে যাও প্রোটিন নির্মিত। প্রোটিনের আবরণ অসংখ্য জায়গায়, বলতেই পারি ভাইরাসের আবরণ ক্যাপসিড। শেষ। সেলুলোজ নির্মিত। সেলুলোজ কোথায় থাকবে? সেলুলোজ সাধারণত সেলুলোজের কাজ হচ্ছে একটা উদ্ভিদের ক্ষেত্রে প্রধান একটা স্ট্রাকচার তৈরি করা, ঠিক আছে, প্রধান গঠন তৈরি করা, উদ্ভিদের প্রধান গঠন তৈরি করা বলতে পারো, উদ্ভিদের প্রধান গঠন। আবার একইভাবে উদ্ভিদের প্রধান গঠন যেমন বলতে পারো, উদ্ভিদের প্রধান আবরণও বলতে পারো। কেন? কারণ উদ্ভিদের প্রধান আবরণ কি জিনিস? সেটাকে আমরা বলে থাকি সেল ওয়াল বা কোষ প্রাচীর। সেল ওয়াল বা কি বলতে পারি? কোষ প্রাচীর বলতে পারি। এই কোষ প্রাচীর দেখো, খেয়াল করে দেখো, এই কোষ প্রাচীর কিন্তু ঘুরে ফিরে প্রধান উপাদান হিসেবে কাজ করে সেলুলোজ, ঠিক আছে, যেটার গঠনও তোমাদেরকে ক্লাসে আমি বারংবার দেখিয়েছি, ঠিক আছে, ডান। এটাও যদি পেরে থাকো। এবার আসো কাইটিনে। তাহলে নতুন কি শিখবা কাইটিনে? ভাইয়া কাইটিনে আপনি নতুন কি শেখাবেন এমন কিছু বলতে পারো? কাইটিনে বাবা অনেক কিছু শেখার আছে। কি শিখবা দেখবে? চলো শুরু করি। কাইটিন নির্মিত আজীবন পড়ছো, কিন্তু আমি যদি বাংলাদেশের স্টুডেন্টকে জিজ্ঞাসা করি এখন কাইটিন কি, আমার জানা মতে বাংলাদেশে যদি আমি সামনে টপ 100 জন স্টুডেন্টকে সামনে এনে বলি বলো তো কাইটিন কি, হা করে থাকবে 90 জন। চলো শিখি কাইটিন কি। কাইটিন কি জানো? কাইটিন হচ্ছে একটা পলিমার। কিসের পলিমার? এই পলিমারটা হচ্ছে এমন পলিমার, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যখন অনেকগুলো গ্লুকোজ এবং অনেকগুলো অ্যামিন মূলক ছিল না, বন্ড NH2 অ্যামিন যুক্ত হয়, তখন কাইটিন তৈরি হয়। সাধারণত বলা হয় যে কাইটিনকে সাধারণত বলা হয় একটা কার্বোহাইড্রেটের পলিমার। কিসের পলিমার? কার্বোহাইড্রেটের পলিমার। কিন্তু কার্বোহাইড্রেটের পলিমারটা আসলে আবার কি, তার মধ্যে একটু গবেষণা করে পড়লে দেখা যায় এই কার্বোহাইড্রেটের পলিমার বলতে বোঝাচ্ছে অনেকগুলো বলতে কি, অনেকগুলো এন দিতে হয় না, কারণ অনেকগুলো এন মানে কি অনেকগুলা, ঠিক আছে, তারপর অনেকগুলো গ্লুকোজ আর অনেকগুলো অ্যামিন যখন যুক্ত হয় তখন কার্বোহাইড্রেটের পলিমার যুক্ত হয়ে কি তৈরি করে? কাইটিন তৈরি করে। তা বিজ্ঞানীরা যখন অনেকগুলো গ্লুকোজ আর অনেকগুলো অ্যামিন একসাথে তৈরি হচ্ছে তখন এটাকে বলা হয় গ্লুকোসামিনের পলিমার। তখন এটাকে কি বলা হয় বলতো? গ্লুকোসামিনের পলিমার। এই গ্লুকোসামিনের পলিমারই হচ্ছে কাইটিন। এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। আর কোথায় কাইটিন পাওয়া যায় জানো? জানো না, কিন্তু এখন শেখো। কাইটিনের পলিমারগুলো সাধারণত একটু খসখসে এবং শক্ত হয়ে থাকে। এই কাইটিনের পলিমারগুলো সাধারণত একটু শক্ত এবং কি এবং খসখসে হয়। এবং কেমন হয়? খসখসে। তো এটা কোথায় দেখতে পারি? তোমরা লবস্টারের নাম শুনছো না? চিংড়ি, কাঁকড়া, এগুলোর ক্ষেত্রে দেখবে একটা আবরণ থাকে শক্ত, সেটাকে টেনে ছিঁড়তে হয় একটু শক্তি দিয়ে। এটাই হচ্ছে কাইটিনের পলিমার। এর থেকে সুন্দর, সহজ, গুছিয়ে ব্যাখ্যা আমার জানা নেই পৃথিবীতে আর আছে কিনা। ওকে, তাহলে এটাও আই থিঙ্ক পেরেছো। এবং কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? বি, কাইটিন। ওকে, ডান। এরপরে আসো, বলতেছে পয়েসি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? অর্থাৎ পয়েসি বলতে আমরা কি বোঝাচ্ছিলাম? পয়েসি মানে এক কথায়, আমরা যদি খাঁটি বাংলা কথায় বলতে হয়, একবীজপত্রী। পয়েসি মানে আমরা এতটুকুই বলতে পারি খাঁটি বাংলা কথায়, পয়েসি মানে একবীজপত্রী। একবীজপত্রী কারা? যেমন আমরা বলতে পারি ধান, গম, ভুট্টা, এগুলো। ধানের কথাই বলি। তা ধানের ক্ষেত্রে বা পয়েসির বৈশিষ্ট্য আমরা বারংবার পড়িয়েছি,
পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে একটা পরীক্ষায় প্রশ্ন থাকবে। তাই এই পোয়েসির অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্যের একটা নাম কি? ফল, তাদের ক্ষেত্রে ক্যারিওপসিস। অবশ্যই রাইট কথা। যাদের পোয়েসি বা একবীজপত্রী উদ্ভিদ, এদের ক্ষেত্রে সাধারণত কি জানো? সাধারণত কাণ্ডগুলো কি থাকে? কাণ্ডগুলো সাধারণত নলাকার থাকে, অনেক লম্বা হয়ে থাকে। এদের ক্ষেত্রে পুষ্পমঞ্জরি স্পাইকুলেটও বটে। পুষ্পমঞ্জরি কেমন? স্পাইকুলেট। বাট মিউসিলাস বিদ্যমান কখনোই নয়। মিউসিলাস কি? যেটা একটা পিচ্ছিল জায়গা। পিচ্ছিল বলতে কি? উদাহরণ দিয়ে একটু বুঝাই। যেমন তুমি একটা জবা ফুল হাতে নিছো, জবা ফুল যদি হাতে নিয়ে থাকো, ধরে নিলাম এটা আমাদের সেই কাঙ্ক্ষিত জবা ফুল হাতে নিছো। জবা ফুলের ক্ষেত্রে তোমরা যে রোম দেখো না, রোম অর্থাৎ ফুলের যে মেন যে পরাগ রেণু বা জায়গাটা, এতে হাত দিলে দেখবে যে হাতে একটা কেমন যেন কালারিং কিছু একটা লেগে গেছে, এবং সেটা কি অনেক পিচ্ছিল, সাধারণত উঠতে যাচ্ছে না। এটাই হচ্ছে মিউসিলাস, যেটা সাধারণত ফুলের ক্ষেত্রে থাকবে। এবং কারা? যারা দ্বিবীজপত্রীর ফুল, বিশেষ করে জবা, এগুলা, মেস্তা পাট, ঠিক আছে, এগুলা, ঢ্যাঁড়স, কিন্তু কখনোই তুমি কোথায় দেখতে পারবে না? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পারবে না। সো কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? মিউসিলাস বিদ্যমান। এটা পোয়েসি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। শেষ। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসেলিয়াম থাকে? আচ্ছা, মাইসেলিয়াম, আচ্ছা কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসেলিয়াম? এটা চলে এসেছে শৈবাল ছত্রাক থেকে। সিনোসাইট কি? যাদের ক্ষেত্রে সাধারণত বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস বিদ্যমান থাকে। বহু নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের পরিবর্তে যখন বহু নিউক্লিয়াস থাকবে, তখন তাদেরকে আমি কি বলবো? সিনোসাইট বলবো। কাদের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। যদি একই জিনিস বহু নিউক্লিয়াস যদি উদ্ভিদের ক্ষেত্রে হয়, তখন আমি এটাকে কি বলবো? উদ্ভিদের ক্ষেত্রে হলে আমি বলবো সিনোসাইট। আর যদি প্রাণীর ক্ষেত্রে হয়, বহু নিউক্লিয়াস যদি প্রাণীর ক্ষেত্রে হয়, তখন এটাকে আমরা বলবো প্লাজমালেমা। সরি, প্লাজমা না, প্লাজমেডিয়াম। এবার মাইসেলিয়াম কি? যখন ছত্রাকের ক্ষেত্রে সরু সুতার মতো অংশ থাকে, তখন আমরা এটাকে বলি মাইসেলিয়াম। ঠিক আছে? তা এই যে সরু সুতার মতো অংশ এবং বহু নিউক্লিয়াস থাকবে একমাত্র এগারিকাসের ক্ষেত্রে। পেনিসিলিয়ামও ছত্রাক বটে, মিউকারও ছত্রাক বটে, বাট এদের ক্ষেত্রে পাওয়া যাবে না। এগারিকাসের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস বিদ্যমান থাকবে এবং তাদের ক্ষেত্রে কি থাকবে? সুতার মতো অংশ দেখতে পারবো। সো কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? এগারিকাস। চলো নেক্সট প্রশ্নে যাই। বাংলাদেশ সরকার অনুমোদিত প্রথম জিএম খাদ্য কোনটি? জিএম মানেই অনেকে জানো না, এ আবার প্রশ্ন দেখে আবার ঘাবড়ে গেছে, হ্যাঁ জিএম কই থেকে আইলো? এটা কি পোস্ট কোম্পানির জেনারেল ম্যানেজার? জিএম মানে না, এখানে জিএম ইজ দ্য মিনিং অফ জেনারেল ম্যানেজার না। এখানে বোঝাইছে জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ কোনটা? খাদ্য বলতে উদ্ভিদকে বোঝানো হচ্ছে। এখানে জেনেটিক্যালি মডিফাইড খাদ্য বলতে এখানে আমরা জানি বিটি বেগুন, যেটাকে আমরা বলতেছিলাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এটা কি? এটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে, ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে এটাকে এমনভাবে প্রতিস্থাপিত করা হয়েছে বা ডিএনএটাকে রূপান্তর করা হয়েছে, যার কারণে এটাকে আমরা বলতেছি জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ বা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য। এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রথম এটা বেগুনের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে। বেগুনের মধ্যে এই ব্যাকটেরিয়া দিয়ে কাজ করা হয়েছে, তার ডিএনএটা চেঞ্জ করা হয়েছে। সো এটার নাম হচ্ছে বিটি বেগুন। সো কাঙ্ক্ষিত আনসার বিটি বেগুন। শেষ। এবার আসো, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? এটাও একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এটা সাধারণত তোমাদের ইয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে, কি বলে, তোমার একটু তোমাদের আলাদা জাতের প্রশ্ন হয়ে গেছে বলতে গেলে। তা চলো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো, আমাদের নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, যদি এই ধরনের প্রশ্ন আসে, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম,
এই ধরনের যদি প্রশ্ন আসে যেটা তোমার জানার বাইরে, সেই ধরনের ক্ষেত্রে তোমার বায়োলজিক্যালি সেন্স বাদ দিয়ে তোমাকে একটু ম্যাথমেটিক্যাল সেন্স কাজ করতে হবে। অর্থাৎ অপশন টেস্ট তুমি পারো না, বাট অপশন টেস্ট করলে পারবে। দেখবে অনেক প্রশ্ন আসে যেগুলো ম্যাথে ডাইরেক্ট সূত্র ফেলাইলে তুমি পারবে না, বাট মানগুলো, ওই কোশ্চেনের মানগুলো যদি তুমি অপশনে বসাই দাও তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছ। ঠিক একই রকম দেখো পেট্রোমাইজন, তা তোমরা পেট্রোমাইজনটির নাম শুনছো, কোথায় নাম শুনছো? আমরা সাধারণত করোনাটাকে 3 ভাগে ভাগ করতেছিলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর কি ভার্টিব্রেটা। ইউরোকর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়, অ্যাসিডিয়াসিয়া, থ্যালাইসিয়া আর এটা কি লার্ভাসিয়া। তারপর কি ছিল আমাদের সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটাকে আমরা আলাদাভাবে কোনো ভাগ করতে পারতেছিলাম না। গিনাস্তোমাটায় গিয়ে আমরা কি করতেছিলাম, গিনাস্তোমাটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইক্লাস্টোমাটা আর একটা কি গিনাস্তোমাটা। সাইক্লাস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা মিক্সিনের একটা কি পেট্রোমাইজনটিটা। এই সেই পেট্রোমাইজনটিটা, তুমি পেট্রোমাইজনটিটা যখন পড়ছো কখনো বলতে পারবা পেট্রোমাইজনটিটা পড়তে গিয়ে তুমি দেখছো ওখানে হচ্ছে সাধারণত কোনো জীবন্ত জীবাশ্ম? সো না, এই ধরনের প্রাণী পৃথিবীতে প্রচুর আছে, আগেও ছিল, সেটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই। এবার আসো ব্র্যাঙ্কিওস্টোমা। এটাও সাধারণত ব্র্যাঙ্কিওস্টোমাগুলো সাধারণত সেফালোকার্ডাটার একটা অংশ, এবং সেখানে অনেক ধরনের কাহিনী দেখা যায়, অনেক প্রাণী পৃথিবীতে এখনো বৈদ্যমান আছে। ঠিক আছে, তো এটাও আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার না। এটা যদিও আমাদের ইয়ের ক্ষেত্রে সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে অনেকভাবে দেখতে পাচ্ছি, সো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার না। এবার আসো প্লাসিওব্যাটিস। প্লাসিওব্যাটিস মানে কি জানো? শাপলা মাছ। শাপলা মাছ দেখছো কখনো? শাপলা মাছ যদি না দেখে থাকো আজকে ইউটিউবে সার্চ দাও, পেয়ে যাবা। শাপলা মাছটা কি? শাপলা মাছটা ছিল জাস্ট লাইক একটা এমন এমন লাভ শেপের, ঠিক আছে, এমন জাস্ট লাইক এটা এমন মোটা, এবং তাদেরকে এমন লাভ শেপের একটা মাছ, ঠিক আছে, এবং তাদের এই জায়গায় একটা চোখ আছে, এবং এই মাছটা আসলে দিন শেষে খাওয়াও যায়, আমরা চিনি না তাই। ঠিক আছে, লাস্ট অপশন হচ্ছে লেটিমেরিয়া। লেটিমেরিয়া হচ্ছে নিয়ে কথা বলতে গেলে দেখা যাচ্ছে এরা এক সময় পৃথিবীতে প্রচুর পরিমাণে ছিল, বাট যখন ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গেছে তখন সাধারণত এগুলো বিলুপ্ত হয়ে গেছে। লাস্ট দেখা গেছে 1938 থেকে 41 সালের দিকে আফ্রিকান একটা জায়গাতে কিছু দেখা গেছে, এটা মাছের মতোই আর কি। ঠিক আছে, তো এটা সাধারণত এক সময় ছিল বাট প্রায় বিলুপ্ত হওয়ার পথে। বাট কিছু অংশ যেগুলো পাওয়া গেছে সেগুলো পূর্বের যুগে মেসোজোইক যুগে, যেমন ডাইনোসরগুলো কিন্তু মেসোজোইক যুগে ছিল, তো ওই মেসোজোইক যুগে যখন দেখা যাইতো তা যে দেখা যাইতো এবং তাদের বৈশিষ্ট্যগুলো যেমন ছিল এখনকার উদ্ভিদগুলোর ক্ষেত্রেও এখনগুলো উদ্ভিদ এবং প্রাণীগুলোর ক্ষেত্রেও একই ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জীবন্ত জীবাশ্ম অ্যান্সার। সো এটাও ওয়ান কাইন্ড অফ ধরতে গেলে যাদের বেসিক সেন্স আছে সে ওই ধরনের অ্যান্সার করে আসতে পারবে। এবার আসো 10 নম্বরে যাই। সাইকাস। সাইকাসের বৈশিষ্ট্য কোনটি? সাইকাসের বৈশিষ্ট্য কোনটি? সাইকাসকে একটা নগ্নবীজী উদ্ভিদ, এটা কে না রে পারে, কে না পারে বারে বাবা। সাইকাসের ক্ষেত্রে ফল হয় কখনো না, সাইকাসের ক্ষেত্রে বীজ তৈরি করাটাই টাফ। অ্যাজ ইউজুয়ালি বীজ তৈরি হচ্ছে, তা কিভাবে হবে? টিপ্লয়েড শস্য। টিপ্লয়েড কি? থিরিয়েন। থিরিয়েন কখন হচ্ছিল? সাধারণত আমি যদি অ্যাজ ইউজুয়ালি একটা আবৃতবীজী উদ্ভিদের কথা চিন্তা করি, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাদের এই গর্ভাশয়ের ভিতরে একটা হচ্ছে এমন ডিম্বাণু ছিল, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল। তা যখন শুক্রাণুগুলো দুইটা শুক্রাণু এসে একটা শুক্রাণুকে মিলিত হয় ডিম্বাণুর সাথে, আর একটা শুক্রাণুকে মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন আর একটা শুক্রাণুকে মিলিত হচ্ছে তখন সেকেন্ডারি নিউক্লিয়াসগুলো কিসে তৈরি হয়? শস্য তৈরি করে। তা সেকেন্ডারি নিউক্লিয়াস নিজেই ডাবলেন, সেখানে কি আর একটা শুক্রাণু যুক্ত হয়েছে, তৈরি হয়েছে থিরিয়েন। সো শস্য অবশ্যই কি থিরিয়েন বা ট্রিপ্লয়েড। কাদের ক্ষেত্রে? আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে। আর নগ্নবীজের ক্ষেত্রে সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে তো গর্ভাশয়ই নাই। সো শস্য তৈরি করা তো দূরে থাক, তো শস্য নেই তার ট্রিপ্লয়েড শস্য তো কখনোই হবে না, শেষ। দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেকগুলো কি? দেখো এই যে এখানে দ্বিনিষেক দেখাইতে পারি, গল্প এখানে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। একটা শুক্রাণু গিয়ে মিলিত হয়েছে ডিম্বাণুর সাথে, আর একটা শুক্রাণু গিয়ে মিলিত হয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, একই সাথে দুই ধরনের মিলন ঘটছে, এবং যার কারণে এটাকে আমরা বলে থাকি ডাবল ফার্টিলাইজেশন। কি বলে থাকি? ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক আমরা বলতে পারি। ঠিক আছে, সো দ্বিনিষেক কাদের ক্ষেত্রে হবে? আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে হবে। সাইকাস নগ্নবীজী উদ্ভিদ হবে না। বাট যদি এখানে অ্যাফিডরা ব্যতিক্রম, কি শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম, অ্যাফিডার ক্ষেত্রে দ্বিনিষেক দেখা যায়। এবার আসো কোরালয়েড মূল। সাইকাসের ক্ষেত্রে কোরালয়েড মূল দেখা যায়। কোরালয়েড মূল কি? সাইকাসের মূলে যখন নস্ট্রোক এবং অ্যানাবায়না নামক
নস্টক এবং কি অ্যানাবাইনা নামক সাইনোব্যাকটেরিয়া অ্যাটাক করে, তখন সাইকাসের মুকুলে অস্থানিক শাখামূল তৈরি হয়। এই অস্থানিক শাখামূলগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা দেখতে এই অস্থানিক শাখামূল যখন তৈরি হয় দেখতে অনেকটা সামুদ্রিক কোরালের মতো এমন দেখায়, সামুদ্রিক কোরালের মতো। সো এটাকে আমরাকে তখন এটাকে কি বলা হয়, কোরালয়েড মূল বলা হয়। সো এটাও কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলে। ওকে, আচ্ছা এরপরে আসো বলতেছি নেক্সট প্রশ্নে আসো 86, লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে? আসলে লুকায়িত পত্ররন্ধ্র বলতে এখানে দেখো এটাও অপশন টেস্ট। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটাগুলোতে আমরা দেখতে পারি তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্রগুলো একটু লুকানো অবস্থায় থাকে। তো এখানে দেখো 4টা উদ্ভিদের নাম দেওয়া আছে। দেখো 4টা উদ্ভিদের অনেকগুলো তুমি জানো। তা দেখো এখানে যেটা নিয়ে কথাবার্তা বলা, দেখো দেখো হাইড্রিলা, এটা একটা জলজ উদ্ভিদ, ঠিক আছে। এই যে ইক্লোমিনিয়া যেটাকে আমরা বলে থাকি কি বলতো, ওই যে আমরা কচুরিপানা বলি না, কচুরিপানা, ঠিক আছে। নিমফিয়া নৌসলি কি শাপলা, পদ্ম, এদের ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে। আর নেরিয়াম বলা হয় রক্তকরবী। এই রক্তকরবী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত পত্ররন্ধ্রগুলো দেখা যায় লুকায়িত পত্ররন্ধ্র। সো এটাও কাঙ্ক্ষিতভাবে অ্যান্সার কিন্তু ওয়ান কাইন্ড অফ অপশন টেস্ট করলে পারার কথা। যে 3টা জলজ উদ্ভিদ, এই 3টাকে আমরা জলজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র ডাইরেক্টলি থাকে, একমাত্র ব্যতিক্রম কি নেরিয়াম বা রক্তকরবীর ক্ষেত্রে, ঠিক আছে। সো এটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো ধরতে গেলে। চলো তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, নেক্সট প্রশ্ন বলে ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটি? বাচ্চাদের পড়ালেখা, একদম সহজ, তোমাদের পারা উচিত। চলো একটু দেখি। আমরা জানি ক্ষুদ্রান্ত সম্পর্কে, খাঁটি বাংলা কথা যদি বলতে হয়, একটা ক্ষুদ্রান্ত সম্পর্কে আমরা জানি যে ক্ষুদ্রান্ত 3টা অংশ। এক হচ্ছে ডিউডেনাম, 2 হচ্ছে জেজোনাম, 3rd হচ্ছে ইলিয়াম। সো এর বাইরে আছে আমাদের কি, এর বাইরে হচ্ছে আমাদের দেওয়া আছে অপশন এ তে ফান্ডাস। ও কাঙ্ক্ষিত অ্যান্সার ফান্ডাস। বাট জেনে রাখা ভালো ফান্ডাস কোনটা, যে সাধারণত একটা পাকস্থলীর ক্ষেত্রে আমরা ফান্ডাস দেখতে পারি। পাকস্থলীর ক্ষেত্রে একটা পাকস্থলী যখনই এমন বাঁক নেয়, এই বাঁক নেওয়া অংশটাকে আমরা বলে থাকি কি ফান্ডাস। সো এটাও আই থিঙ্ক বুঝতে পেরেছো খুব ইজিলি। নেক্সট আসো 9:7 অনুপাতের কারণ কি? 9:7 অনুপাতের কারণ কি? যদি বলা হয় জিনতত্ত্ব বিবর্তন থেকে 2টা অনুপাত থেকে প্রশ্ন দিতে পারে, তার মধ্যে একটা চলে এসছে। একটা কি তোমাদেরকে বারংবার বলেছিলাম যে 2টা অনুপাত পড়বেই অন্তত পক্ষে, সেটা হচ্ছে অ্যাপিস্টেসিস থেকে। কোন জায়গা থেকে বলো তো? অ্যাপিস্টেসিস থেকে পড়তে বলেছিলাম। এই অ্যাপিস্টেসিসকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বৈত বা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, আর একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের অনুপাত হচ্ছে 9:7 আর প্রকট অ্যাপিস্টেসিসের অনুপাত হচ্ছে 13:3। সো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা কোনটা বলো তো? কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অবশ্যই দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। এখন আসো, শুধু এতটুকু জানলে কি আমাদের এনাফ বা সীমাবদ্ধ হচ্ছে? যত যাই বলো না কেন, যতক্ষণ না বাকি অপশনগুলো তুমি সম্পর্কে জানতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার কনফিডেন্স গ্রো হবে না, তুমি বেস্ট একটা পরীক্ষা দিতে পারবে না। সো এবার আসো লিথাল জিন। আমরা লিথাল জিন সম্পর্কে কি জানি? লিথাল জিন হচ্ছে এমন একটা জিন যে জিনের কারণে কোনো একটা জীবের মৃত্যু ঘটে। সো সাধারণত এটা হচ্ছে প্রথম সূত্র জায়গা থেকে আসে বা দ্বিতীয় সূত্র থেকে আসে। 3:1 হচ্ছে এর অনুপাত। বাট লিথাল জিন যখন বলবে তার কারণে একটা জীবের মৃত্যু ঘটবে, তাই তার অনুপাত হবে 2:1। সো লিথাল জিন ইজ ইকুয়াল টু 2:1। এবার আসলে পলিজিন। পলিজিনের আসলে অনুপাত বলা হয় না, পলিজিন এটা বলতে কি বোঝাচ্ছে দেখো। পলি মানে কি অনেকগুলো। যখন কোনো একটা জীবের ক্ষেত্রে বহু জিন একসাথে গিয়ে সম্মিলিতভাবে কোনো কিছু একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, সেটাকে আমরা বলে থাকি পলিজিন, ঠিক আছে। ইন্টারমিডিয়েট জিন, এটা সম্পর্কে একটু জানা লাগতে পারে। ইন্টারমিডিয়েট জিন বলতে কি বোঝায়? কোনো একটা জীবের কারণে বা কোনো একটা জিনের কারণে যদি তার পরবর্তী বংশধারে কোনো একটা বৈশিষ্ট্য প্রকট ধারণ না করতে পারে,
মানে এমন একটা জিন বা বিপরীতধর্মী জিন যাদের কারণে এই বিপরীতধর্মী জিনগুলোর কারণে তার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কোনো একটা বৈশিষ্ট্য প্রকট হবে না, তাদেরকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট জিন। সো কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা 9:7 ইজ ইকুয়াল টু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটাও আই থিঙ্ক জানতে পারলে খুব ইজিলি ডান। এবার আসো, হাইডার মুকুলোদ্গম ঘটে কোন সময়? একদম ইজি প্রশ্ন। হাইডার নিয়ে পড়তে গেলে হাইডার মুকুলোদ্গম নিয়ে পড়া হয় এবং সাধারণত গ্রীষ্মকালের দিকে হাইডার মুকুলোদ্গম ঘটে থাকে। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন আসো, কোন রক্ত গ্রুপে অ্যান্টিবডি নাই? বাচ্চাদের পড়ালেখা। আমরা জানি সাধারণত রক্তের গ্রুপ আবিষ্কার করছেন হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। সাধারণত 1901 সালের দিকে তিনি এটা আবিষ্কার করলেন। তা কার্ল ল্যান্ডস্টাইনার সাধারণত যেটা আবিষ্কার করলেন যে এই যে রক্তের গ্রুপ বা রক্তের এটা আবিষ্কার করলেন সম্পূর্ণ কিসের উপর ডিপেন্ড করে? অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে। তো অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে কি তৈরি করলেন আমরা যদি একটু দেখি, অ্যাজ ইউজুয়ালি আমরা একটু শকের মাধ্যমে দেখবো, জাস্ট লাইক দ্যাট। আমরা একটা শক করে জাস্ট সেকেন্ডের মধ্যে পড়ে ফেলবো এটা, ঠিক আছে? আমরা জানি এটা অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে, তাই না? তাই করি আমরা রক্তের গ্রুপ কয়টা জানি? 4টা, তাই না? জাস্ট লাইক দ্যাট। দেখো আমরা এই রক্তের গ্রুপ যদি নির্ণয় করতে পারি অ্যান্সার খুব ইজিলি করতে পারবো। দেখো চলো তাই শুরু করি। প্রথমত দেখো এইদিকে আমরা লিখলাম ব্লাড গ্রুপ, এদিকে লিখবো অ্যান্টিজেন, আর এখানে লিখবো অ্যান্টিবডি। দেখো সাধারণত আমরা জানি যে একটা ব্লাড গ্রুপ হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে, যে তারা আবিষ্কার করা হয়েছে তার সাধারণত কিসের উপর ডিপেন্ড করে? তার অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে। তার ব্লাড গ্রুপ যার এ, তার অ্যান্টিজেনও হবে অবশ্যই কি? এ, কিন্তু তার অ্যান্টিবডি হবে তার বিপরীতটা এবং ছোট হাতের। যদি যার ব্লাড গ্রুপ বি, তার অ্যান্টিজেনও হবে বি, তার ব্লাড গ্রুপ হবে তার উল্টা এবং ছোট হাতের। যার ব্লাড গ্রুপ এ বি, তার ক্ষেত্রে অ্যান্টিজেন কি? এ বি, কিন্তু তার কোনো অ্যান্টিবডি নাই। যার ব্লাড গ্রুপ ও, তার ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই, বাট তার ক্ষেত্রে কি আছে? অ্যান্টিবডি আছে। সো কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নাই? আমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি কাদের ক্ষেত্রে নাই, যে এই যে কাদের ক্ষেত্রে নাই অ্যান্টিবডি? এ বির ক্ষেত্রে। সো কাঙ্ক্ষিত আনসার কোনটি? এ বি। ওকে ডান। আই থিঙ্ক খুব ইজিলি এটাও বুঝতে পেরেছো। এবার আসো, কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধনে অক্ষম? নাইট্রোজেন সংবন্ধন মানে কি? সাধারণত উদ্ভিদগুলোর ক্ষেত্রে যদি কোনো কারণে কোনো একটা ব্যাকটেরিয়া আর নাইট্রোজেনকে বন্ধনে আটকাইতে পারে, তাহলে সেক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং আনুষঙ্গিক বিভিন্ন রকম একটা উদ্ভিদের ক্ষেত্রে সহযোগিতা প্রদর্শন হয়। তো সেক্ষেত্রে নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম তোমাদেরকে পড়িয়েছিলাম সিউডোমোনাস, ঠিক আছে? তারপর অ্যাজোটোব্যাক্টার, তারপর হচ্ছে তোমার বলতে পারি ক্লোস্ট্রিডিয়াম, তারপর আমরা বলতে পারি রাইজোবিয়াম। এ বাদেও নাইট্রিফিকেশনের কথা যদি বলা হয়, নাইট্রিফিকেশন কি? নাইট্রিফিকেশন হচ্ছে এই নাইট্রোজেনকেই আবার বিভিন্ন প্রক্রিয়ায় নাইট্রেট, নাইট্রাইট বিভিন্ন অণুতে যৌগতে তৈরি করা। তো এগুলোর ক্ষেত্রে আবার নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, হ্যাঁ আরো অনেকগুলো অপশন আছে, নাইট্রোব্যাক্টার, আরো অনেকগুলো এমন অপশন আমরা লিখতে পারি। দেখো তো রাইজোবিয়াম আমাদের অপশনে আছে, আমাদের অ্যাজোটোব্যাক্টার আছে, ক্লোস্ট্রিডিয়াম আছে, আমাদের নেই কোনটা? ব্যাসিলাস। আসলে ব্যাসিলাস কি কাজে ইউজ করা হয়? দুইটা কাজে সাধারণত ব্যাসিলাস ইউজ করা হয়। যদি বলা হয় ব্যাসিলাস সাবটিলিন, যদি কখনো বলা হয় ব্যাসিলাস সাবটিলিন, এটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি আমাদের অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরিতে ইউজ করতেছি। কখনো কখনো যদি শুধু ব্যাসিলাস বলা হয়, যেমন ব্যাসিলাস থিরুনজিনেনসিস, শুধু ব্যাসিলাসের কথা বলতে গেলে সেগুলো পতঙ্গ নাশক হিসেবেও কখনো কখনো ব্যবহার করতেছি আমরা। ওকে, সো কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা কোনটা পাইলাম? কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ব্যাসিলাস।
নেক্সট অপশনে আসো, মানুষের করটিকার অস্থির সংখ্যা কয়টি? মানুষের করটিকার অস্থি বলতে কোনটি বোঝাই? সাধারণত মাথার খুলির এই অংশটাকে বলা হয় করটিকার অস্থি, সম্পূর্ণ মাথাটাকে বলা হয় করটি, আর মাথার খুলিটাকে বলা হয় করটিকা। তাহলে এখন করটিতে হাড় আছে আমাদের আসলে 29টি, এটাকে 4টা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে করটিকা, একটা মুখমণ্ডলীয় অস্থি, একটা কর্নাস্টে, আর একটা হচ্ছে হাইওয়েড। তো আমাদের চেয়েছে হচ্ছে করটিকার অস্থির সংখ্যা। এটা দেখো আমরা জাস্ট লাইক দ্যাট এইটা দ্বারা প্রমাণ করতে পারি। ফসফেট এই ওয়ার্ডটা মনে করতে পারলেই আমরা সাধারণত কি করতে পারবো, মানুষের করটিকার অস্থি যে কতটা এটা ব্যাখ্যা করতে পারবো। যেমন ফ্রন্টাল, তারপর হচ্ছে অক্সিপেটাল, তারপর আমরা বলতে পারি স্পেনয়েড, তারপর বলতে পারি প্যারাইটাল, তারপর হচ্ছে অ্যাথোময়েড, তারপর লাস্ট টি ফর টেম্পোরাল। এখন কাহিনী হচ্ছে, দেখো এখানে আসলে 6 ধরনের হাড় আছে, কিন্তু 2টা হাড় আছে জোড়ায় মানে 2টা করে আছে। তো এটাকে আমরা মনে রাখবো এইভাবে, যে এইভাবে মনে রাখবো, জাস্ট লাইক দ্যাট এখানে বল, ঠিক আছে। এখন দেখো এখানে কাহিনী কি, 2টা আমাদের কি জোড়ায় আছে, তা আমরা মনে রাখবো কি করে? আমরা জাস্ট মনে রাখবো টুম্পার পা, একটা ছন্দ দিয়ে মনে রাখবো টুম্পার পা। তো এখানে কার পা? টুম্পার পা। পা কয়টা থাকে? পা থাকে 2টা। সো এখানে ট ফর টেম্পোরাল এবং প ফর প্যারাইটাল, অর্থাৎ এই 2টা কয়টা করে আছে? 2টা করে আছে। তা লেখো, ফ্রন্টাল একটা, অক্সিপেটাল একটা, প্যারাইটাল কয়টা? 2টা, অ্যাথোময়েড একটা, স্পিনয়েড কয়টা, আর টেম্পোরাল কয়টা? 2টা। এখানে দেখছো 2টা করে থাকবে। তাহলে দেখো গুণে 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 2 6 আর 2 8, টোটাল হাড় থাকবে 8টা। শেষ। এবার আসো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত থেকে শক্তি উৎপন্ন করে কোনটি? শক্তি উৎপন্ন করে আমাদের এখানে সাইটোক্রোম। এবার রক্তের পিএইচ এর মান কত? বাচ্চাদের পড়ালেখা, রক্তের পিএইচ এর মান সবসময় আমরা জানি 7.35 থেকে 7.45, ঠিক আছে। আচ্ছা, ফুসফুসের আবরণের নাম কি? এটা বাচ্চাদের পড়ালেখা। ফুসফুসের আবরণ আমরা জানি, অ্যাজ ইউজুয়ালি আমরা যদি লক্ষ্য করি, একটা ফুসফুসের ক্ষেত্রে সাধারণত যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো খুব ইজিলি, ফুসফুসের ক্ষেত্রে এমন দ্বিস্তরী আবরণ দেখতে পারতেছিলাম। ফুসফুসের ক্ষেত্রে এই দ্বিস্তরী আবরণগুলোকে আমরা বলে থাকি গিলিসন্স ক্যাপসুল, পুলুরা নামক আবরণ দেখতে পারবো আমরা। এদের ক্ষেত্রে কি দেখতে পারবো? পুলুরা নামক আবরণ দেখতে পারবো, এবং এই পুলুরার ভিতরে এই পিলিউরাস নামক রস থাকে। সো কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা? পুলুরা। পেরিকার্ডিয়াম কিসের আবরণ? পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। পেরিকার্ডিয়াম কার আবরণ? হৃৎপিণ্ডের আবরণ। গ্লিসন্স ক্যাপসুল কার আবরণ? এটা হচ্ছে যকৃতের আবরণ। সার্কোলোমা কিসের আবরণ বা কোথায় দেখতে পারবো? পেশির আবরণের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, আমরা সার্কোলোমা দেখতে পারবো। সো আমরা বাকি 3টা অপশন সম্পর্কে জেনেছি, এবং কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা বলো তো? কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে পিলিউরা বা পুলুরা। কখনো কখনো পিলিউরার জায়গায় পুলুরাও থাকতে পারে, অ্যান্সারও সেই ক্ষেত্রে একই হবে। ওকে, চলো, রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটি? আমরা আজীবন পড়তেছি যে বাংলাদেশের হালদা নদী বলে একটা জায়গা আছে। এই হালদা নদীর ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র বলে থাকি, ঠিক আছে। চলো, ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস কোনটি? এটা একটা অন্যরকম প্রশ্ন দিয়েছে, এটা একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে বলতেছে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস, 90% স্টুডেন্ট তাকাবে অ্যাডিস ভাইরাস, কিন্তু আসলে অ্যাডিস বলে কোনো ভাইরাসই নাই। অ্যাডিস হচ্ছে একটা পতঙ্গের গোত্র, একটা পতঙ্গের কি বলতে পারি আমরা? গোত্র বলতে পারি, বা পতঙ্গের গণ বলতে পারি। এটা হচ্ছে এমন, যেমন আমি একটু উদাহরণ দিই, অ্যাডিস অ্যাজেপ্টি। অ্যাডিস অ্যাজেপ্টি হচ্ছে সাধারণত ডেঙ্গুর বৈজ্ঞানিক নাম কি বলা হয়? অ্যাডিস অ্যাজেপ্টি। তারপর অ্যাডিস অ্যালবোপিক্টাস, এটাও এক ধরনের মশা, যার মাধ্যমেও কি তারা জীবাণু ছড়িয়ে থাকে। এটা আসলে একটা গোত্র, ঠিক আছে। অ্যাডিস অর্থাৎ গণের নাম, জেনাসের নাম। তাহলে অ্যাডিস বলে কোনো ভাইরাস নেই। ভ্যারিওলা, যেগুলো হাম, টিকা, বসন্ত এগুলো হয়ে থাকে, এগুলো কার মাধ্যমে? ভ্যারিওলার মাধ্যমে। র্যাবিস ভাইরাস, কুকুর কামড়ালে জলতঙ্ক রোগ হয়ে থাকে। জলতঙ্ক যে কারণে হয়ে থাকে সেই কারণই হচ্ছে র্যাবিস ভাইরাসের কারণে
জাতীয় রোগ হয়ে থাকে। ফ্লাভি ভাইরাস, যে ভাইরাসগুলো পতঙ্গের মাধ্যমে ছড়িয়ে থাকে, আবারও বলি, যে ভাইরাসগুলো পতঙ্গের মাধ্যমে ছড়াবে তাদেরকে আমরা র্যাবিস ভাইরাস বলবো। তো সো কাঙ্ক্ষিত আনসার আমাদের এখানে কি দূর, পতঙ্গের মাধ্যমে যে ভাইরাসগুলো ছড়িয়ে পড়বে সেটাকে আমরা মিস্টেক করে বলে ফেলছি, পতঙ্গের মাধ্যমে যেগুলো ছড়াবে সেগুলোকে আমরা কি বলবো, ফ্লাভি ভাইরাস বলবো। ঠিক আছে, সো আমাদের ডেঙ্গু কিন্তু অ্যাডিস এজিপ্টি একটা পতঙ্গ, সেই পতঙ্গের মাধ্যমে ছড়াচ্ছে। সো কাঙ্ক্ষিত আনসার কোনটা হবে, আমাদের অ্যাডিস অ্যাডিস হচ্ছে পতঙ্গ, অ্যাডিস ইজিপ্টি পতঙ্গ, বাট কাঙ্ক্ষিত অ্যান্সার ফ্লাভি ভাইরাস, কারণ পতঙ্গের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। এবার আসো আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অনুপস্থিত কোনটি। তার মানে প্রশ্নতে বোঝাতে যাচ্ছে 4টা অপশন আছে, তার 3টা অপশন হচ্ছে আর্থ্রোপোডাতে উপস্থিত, একটা থাকবে যেটা অনুপস্থিত। যেমন দেখো ককজাল, সাধারণত ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে পায়ের দিকে, পায়ের অংশে কি থাকবে, পায়ের অংশে ককজাল থাকবে। ঠিক আছে, এবার আসো ট্যাগমা, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যে সন্ধিপদী প্রাণী, এই সন্ধিপদী প্রাণীর ক্ষেত্রে সন্ধি জায়গাতে কি দেখতে পারবো আমরা, ট্যাগমা বা ট্যাগমাটাইজেশন দেখতে পারবো। রেডুলা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা ঘাস ফড়িংয়ের বৈশিষ্ট্য না। সাধারণত মলাস্কাদের ক্ষেত্রে আমরা রেতি জিহ্বা দেখতে পারি। মলাস্কাদের ক্ষেত্রে এক ধরনের রেতি জিহ্বা দেখা যায়, এই রেতি জিহ্বার আর এক নাম হচ্ছে রেডুলা। সো কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা, রেডুলা। কিউটিকল কি, কিউটিকল হচ্ছে লিপিড জাতীয় আবরণ, লিপিড জাতীয় আবরণ বা লিপিডের মোম জাতীয়, অনেক ধরনের লিপিড আছে যেমন তেল, চর্বি, মোম, এই কিউটিকল হচ্ছে মোম জাতীয় লিপিডের আবরণ, মোম জাতীয় লিপিডের এক ধরনের আবরণ। ঠিক আছে, সো বাকি 3টা আসলে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে, ঘাস ফড়িং বা যে কোনো ধরনের আর্থ্রোপোডার ক্ষেত্রে পাওয়া যায়। রেডুলা হচ্ছে মলাস্কাদের ক্ষেত্রে পাওয়া যায়। রেডুলা আসলে কাদের উদাহরণ, মলাস্কা বলতে আমরা বোঝাইতে পারি শামুক, অক্টোপাস, এগুলোকে বোঝানো হচ্ছে। এবার আসো নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। মনে রাখো ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল। অন্যতম মূলকে বলা হয় কি, শ্বাসমূল। এই শ্বাসমূলগুলো বলতে আমরা কি বোঝাই, যেমন এই শ্বাসমূলগুলো তৈরি হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে। কিসের মাধ্যমে, জরায়ুজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে। তা জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কি বোঝাই, জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে বোঝাই অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে অঙ্কুরোদ্গম হয়ে সাধারণত মূলগুলো মাটির নিচে চলে যায়, কিন্তু এই জরায়ুজ অঙ্কুরোদ্গম যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে মূলগুলো মাটির নিচে না যেয়ে ঠিক তার ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকে, অর্থাৎ মূলগুলো মাটি ফেড়ে উপরের দিকে চলে আসে। প্রশ্ন হচ্ছে কেন আসে, কারণ মাটির স্বাভাবিক উদ্ভিদগুলোর ক্ষেত্রে মাটির দিকে তারা যায় মাটি থেকে পানি শোষণ করার জন্য, বিভিন্ন খনিজ লবণ শোষণ করার জন্য। বাট যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় সাধারণত তারা এমন জায়গায় জন্মায় যে জায়গাটা প্রচুর পরিমাণে লবণাক্ত, যেমন সুন্দরবনের ক্ষেত্রে মাটির নিচে থাকে হচ্ছে লবণাক্ত পানি। সো তারা মাটির নিচে গেলে বরঞ্চ মূলগুলো মাটির নিচে গেলে সাধারণত গাছের মৃত্যু ঘটবে, তাই তারা বাঁচার জন্য, নিজের বাঁচার তাগিদে মূলগুলো মাটির নিচে বা গভীরে না যেয়ে তাদের মূলগুলো মাটি ফেরে উপরের দিকে চলে আসে। এটাকে আমরা বলে থাকি জরায়ুজ অঙ্কুরোদ্গম, বা এটাকে আমরা বলে থাকবো শ্বাসমূল। এরকম মৃতভেদী অঙ্কুরোদ্গম আর জরায়ুজ অঙ্কুরোদ্গম একই কথা, কারণ মৃতভেদী আর কি, মাটিভেদী বলতে যাচ্ছে মাটি ভেদ করে উপরের দিকে আসতেছে। এবার মোটা এবং পুরু পাতা, এদের ক্ষেত্রে সুন্দরবনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে তারা মোটা এবং পুরু, পুরু হবে, পুরো না, পুরু পাতা, অর্থাৎ তাদের ক্ষেত্রে পাতাগুলোও পুরু হয়ে থাকে, কারণ লবণাক্ত থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে। লাস্ট অপশন হচ্ছে ঠ্যাসমূল। ঠ্যাসমূল বলতে আমাদের স্বাভাবিক যে চারপাশে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা ঠ্যাসমূল দেখতে পারি। সো কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের অ্যাজ ইউজুয়ালি কোনটা বলো তো, ঠ্যাসমূল। ওকে, 99ও পেরেছ আই থিঙ্ক। নিচের কোনটি মাছ, এটা একটা আবার একটু অদ্ভুত জাতীয় প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো অপশন টেস্ট করতে হবে। শিম্প, এটা হচ্ছে সাধারণত চিংড়িগুলোকে আমরা শিম্প বলে থাকি, তা চিংড়িগুলোর ক্ষেত্রে আমরা শিম্প বলবো। ঠিক আছে, তা চিংড়ি কি এক ধরনের মাছ, প্রশ্ন হচ্ছে না, চিংড়ি একটা অমেরুদণ্ডী প্রাণী এবং তারা হচ্ছে একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলতে পারি, বা পোকাও বলতে পারি ডাইরেক্টলি, কারণ আর্থ্রোপোডাগুলোকে ডাইরেক্টলি পতঙ্গ হিসেবে কল্পনা করা হয়। ঠিক আছে, সো এটা অপশন প্রথমেই বাদ। হ্যাগফিশ কোথায় দেখতে পারি, আমরা সাধারণত যখন সাইক্লাস্টোমাটা আর গ্নাস্তোমাটা, অর্থাৎ কর্ডাটা আর ভার্টিব্রেটা পর্বকে যখন আবার উপপর্ব হিসেবে সাইক্লাস্টোমাটা এবং গ্নাস্তোমাটাতে ভাগ করা হচ্ছিল, সেই সাইক্লাস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিগজিনি
আর একটা হচ্ছে পেট্রোমাইজেন্টিটা। সেই মিক্সিনেকে বলা হয় হ্যাগফিশ এবং পেট্রোমাইজেন্টা ল্যাম্প্রে নামে পরিচিত। সেটা মিক্সিনের অন্তর্গত বলতে পারো, ঠিক আছে, মিক্সিনের অন্তর্গত। লাস্ট আসলে জেলিফিশ। জেলিফিশ হচ্ছে অরেলিয়া অরিটা, অরেলিয়া অরিটা। এরা সাধারণত নিডারিয়া পর্বের অন্তর্গত, এরা নিডারিয়া 2 নম্বর পর্ব নিডারিয়ার অন্তর্গত, ঠিক আছে। লাস্ট অপশন আছে ওয়ালেগো। ওয়ালেগো বলতে বোঝায় বোয়াল মাছকে। সো অবশ্যই অবশ্যই বোয়াল মাছ একটা 100% মাছ। এই ছিল ওভারঅল তোমাদের সকল প্রশ্নের সলভ, ঠিক আছে। বায়োলজিতে আসলে বেসিক থাকলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন খুব সহজেই সলভ করা পসিবল। সো তোমাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে তোমরা যদি সুন্দরভাবে নেক্সট জেনারেশন বা নেক্সট যারা শিক্ষাবর্ষের পরীক্ষার্থী আছো তারা যদি এই ভিডিও দেখে থাকো বা যে কোনো পরীক্ষার্থী দেখে থাকো, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের ক্ষেত্রে এখন থেকে বেসিক জায়গা থেকে যদি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো, তোমাকে কেউ আটকাইতে পারবে না। সো বেসিক জায়গা থেকে শেখো। বায়োলজির যতটুকু খুব অল্প বেসিক জায়গা থেকে জানা থাকলেই বায়োলজির এই 25টা প্রশ্নের 25টায় আসলে অ্যান্সার করা সম্ভব। আমি গল্প দিচ্ছি না যে তুমি আমাকে গালি দিবে, এটা আসলে সম্ভব যদি তোমার মধ্যে ন্যূনতম বায়োলজিক্যাল নলেজ থেকে থাকে। সো তোমাদেরকে বেসিক থেকে শিখতে বলবো। অবশ্যই বেসিক শেখার জন্য আমরা আছি তোমাদের পাশে। ইনশাল্লাহ ক্লাসটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হোক তোমাদের সাথে নতুন কোনো এক বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত তোমরা একইভাবে নিজেদের যুদ্ধটা চালিয়ে যাও। আসসালামু আলাইকুম।